মানে হ্যাপি মুডে আছি বলতে পারবেন, যে আমার কথা সবাই বিশ্বাস করেছে, এবং না বিশ্বাস করার কোনো কারণ নাই, কারণ এগুলো সব রেকর্ড আছে, সেগুলো ওই সময়কার পত্রপত্রিকা ঘাটলেই দেখা যাবে। আমি একটা সিঙ্গেল মিথ্যা ইনফরমেশন দেই নাই, এবং আমি চেষ্টা করেছি যৌক্তিকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য, এবং কোনো ইনফরমেশনের কোনো ঘাটতি যে নেই সেইটা আমি কোথাও পাই নাই। তবে একজন বলেছেন যে ওই কি বলে ওইটার 27শে মার্চের ভাষণটা সন্ধ্যায় হয়েছে, আসলে ওটা দুপুরেই হয়েছে, উনি সন্ধ্যায় শুনেছেন, কারণ এটা রিপিটেডলি এটা প্রচার করা হয়েছে। এটা আমার মনে আছে, আমি ওই 2 ঘন্টা কারফিউ শেষে, 2 ঘন্টা কারফিউ ছিল সেদিন 27শে মার্চ। আচ্ছা, তো কারফিউর মধ্যে আমি নটরডেম কলেজে আমার স্কলারশিপের চেক তুলে আনছিলাম, এনে হাবিব ব্যাংকে এটা ক্যাশ করছি, যেটা এখন জনতা ব্যাংক। হাবিব ব্যাংকে, হ্যাঁ, ওইটা এখন অগ্রণী ব্যাংক হয়ে গেছে। না, হাবিব ব্যাংকটা জনতা ব্যাংক। আচ্ছা। সেইটা আলহেলাল হোটেলের নিচে ব্রাঞ্চ ছিল, ওখান থেকে আমি 450 টাকা ক্যাশ করলাম, করে মানে 300 টাকা হচ্ছে 6 মাসের 50 টাকা করে, আর 150 টাকা হচ্ছে বইয়ের। 450 টাকা ক্যাশ করে আমি বাসায় এসেছি, মানে কারফিউ শেষ হওয়ার জাস্ট 5 মিনিট আগে। আপনি তখন বাসা ছিল কোথায়? ফকিরাপুরে। আচ্ছা আচ্ছা। বাসায় এসে দেখি যে রেডিও নিয়ে সবাই গোল হয়ে বসে আছে। আচ্ছা আচ্ছা। তো কি ব্যাপার, আমি বললো যে এরকম জিয়া স্বাধীনতার ঘোষণা দিচ্ছে। তো পরে আমিও শুনলাম, মানে ওটা বারবার প্রচার হচ্ছে। হ্যাঁ, প্রথমে উনি অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বলেন নাই, প্রথমে আই মেজর জিয়া এভাবে বলছেন, কিন্তু পরে আবার উনি আবার অন বিহাফ অফ গ্রেট লিডার হ্যাঁ বলছেন আর কি। তো ওইটা দুপুরে। আচ্ছা, একটা কথা আমি বলি, আমার কাছে এটা নিয়ে না একটু মানে আলোচনা হয়েছে, সেটা হলো গিয়া, আচ্ছা এটা আমি প্রশ্ন করার আগে আমি কয়েকটা মন্তব্য পড়ে যাই পরপর, তাহলে আপনার যে এগুলো আমি আমাদের ইউটিউব চ্যানেল থেকে নিয়েছি, অন্য মঞ্চে যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে নিয়েছি। মিস্টার সেলিম রেজা লিখেছেন, বহুদিন পরে স্বাধীনতা সম্পর্কে একটি বাস্তব, নিরপেক্ষ, 100% শুদ্ধ আলোচনা শুনলাম। ধন্যবাদ ডাবল কামাল ভাইদের। অনেকে কিন্তু জিজ্ঞাসা করেছেন আমাকে, এবং এরকম কমেন্ট এসেছে যে মাহমুদ কামাল, মাসুদ কামাল, আপনারা কি ভাই নাকি? তো ভাই আসলে তো সবাই ভাই, কোনো সমস্যা নাই। মাহমুদ ভাই আমার অনেক সিনিয়র মানুষ, এবং আমি আপনাদের এই সুযোগে একটু বলে নিই দর্শকদেরকে যে আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন আমি মাহমুদ ভাইকে না চিনে ওনার ভক্ত ছিলাম, ওনার লেখার। উনি তখন সাপ্তাহিক দিন পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। সেই কলামগুলো পড়ে আমি ওনার এত ভক্ত হয়ে গেছিলাম, আমি অনেকে জানতে চেয়েছি যে এই লোকটা কে, এত সুন্দর লেখে, এবং মানে ওনার লেখার ভাষা আপনার যদি এখন তো উনি মানে বলেননি বেশি, আর সেরকম সাপ্তাহিক তো নাই আজকাল। তো উনি তখন এত সুন্দর লিখতেন, এবং দিন যে সমস্ত কারণে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল, তার মধ্যে কিন্তু মাহবুব ভাইয়ের সেই কলামগুলিও ছিল। আচ্ছা, আরেকজন সৈয়দ ভয়েজ, উনি লিখেছেন, আমি 1971 সনের 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ মহসিন হলের ছাত্র হিসাবে মঞ্চের সামনে হাজার হাজার ছাত্রের সাথে নিজ কানে শুনেছি। বঙ্গবন্ধুর সেদিনের ভাষণের শব্দ আমার স্মৃতিতে অম্লান আছে। দুঃখ লাগে যারা দেশের ক্ষমতার মসনদে বসে নির্লজ্জ মিথ্যাচার করে, তখন মনে হয় মুক্তিযুদ্ধ করে ভুল করেছে কিনা। আরেকটা মন্তব্য লিখেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, তিনি লিখেছেন, অসাধারণ বিশ্লেষণ, এটাও একটা স্বাধীনতার দলিল। আমি এই জায়গাটাতে একটু আপনি ওই প্রশ্নটা করবো, তার আগে আমি বলতে চাই যে দলিল জিনিসটা কি। এই যে আমরা বিভিন্ন সময় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বক্তব্য নিচ্ছি, এবং আপনি ওই দিন যে কথাটা বলেছেন সেটা তো রেকর্ডেড হয়ে গেল, সবাই শুনলো, জানলো, এবং অনেকে হয়তো এটাকে রেকর্ড করে রেখেছে, ডাউনলোড করে রেখেছে, এগুলোই কিন্তু দলিল। তো আপনার কাছে কি মনে হয়, এরকম দলিল কি আরো অনেক হওয়া উচিত ছিল কিনা? শুনেন, বিষয়টা হলো কি, একটা বিখ্যাত কথা আছে যে হিস্ট্রি ইজ অলওয়েজ রিটেন বাই দ্য ভিক্টরস। ইতিহাস বিজয়ীরা লিখে থাকে, কারণ পরাজিতদের ইতিহাস লেখার সুযোগ থাকে না। তো যখন যে সরকার আসবে, যারা বিজয়ী হয়, তারা নিজেদের মতো করে ইতিহাস তৈরি করে। দেখবেন আপনি আওয়ামী লীগের আমলে ইতিহাস একরকম, আবার বিএনপির আমলে ইতিহাস একরকম। হ্যাঁ, তো মানে যারা বিজয়ী হয় তারা ইতিহাস লেখে, পরাজিতদের কোনো ইতিহাস থাকে না। তো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস যে পাল্টে যায়, এটা কি ঠিক? কেন ঠিক হবে? এইটা তো শুনেন, পৃথিবীর কোনো দেশে
যেমন ধরেন আপনি বলি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস না, আপনার বিজেপি ক্ষমতায় থাকুক কিংবা কংগ্রেস থাকুক, নো ম্যাটার, ওখানে গান্ধীর যে ভূমিকা, নেহরুর যে ভূমিকা, সবার ভূমিকা সমানভাবে স্বীকৃত হয়। হ্যাঁ, আপনি ধরেন আমেরিকাতে ডেমোক্রেটরা থাকুক বা রিপাবলিকান থাকুক, লিটল ম্যাটার্স। এইটা আমেরিকার যে ফাউন্ডিং ফাদার যারা আছে, কেউ ওয়াশিংটন, জেফারসন, তারপর এদের কাউকে তো কেউ চ্যালেঞ্জ করে না, দে আর অল আনচ্যালেঞ্জড। আমাদের এখানে চ্যালেঞ্জ করা হচ্ছে, এটা কেন, কারণটা কি? এইটা হচ্ছে আমাদের জাতিগত সমস্যা, আমাদের নৃতাত্ত্বিক সমস্যা। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা পরশ্রী কাতর, প্লাস হচ্ছে যে অন্যের ভালো দেখতে পারি না, প্লাস হচ্ছে যে ওই যে আপনাকে আমি বলি, এটা আমি অনেক দু এক জায়গায় বলছি, সেটা হচ্ছে যে ওই আমাদের এখানে গভর্নর জেনারেল ছিলেন জন শোর, ঠিক আছে, জি, উনি 1870 না 80 সালের দিকে একটা গোপন দলিল পাঠিয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টে বাঙালিদের চরিত্র নিয়ে, ঠিক আছে। তো ওখানে উনি বলছিলেন যে বাঙালিরা হচ্ছে আপনার হিংসাপরায়ণ, ঈর্ষাপরায়ণ, বাঙালিরা অন্যকে ঠকানোকে গুণ মনে করে, বাঙালিরা অধস্তনদের চোটপাট করে, ঊর্ধ্বতনদের তেলবাজি করে, এর নেগেটিভ অনেকগুলো জিনিস উনি জন শোর এইটা 1870 বা 80 সালের দিকে ব্রিটিশ পার্লামেন্টে একটা গোপন দলিল পাঠিয়েছিলেন। তো আমি এই ডিসেম্বরের আগে ডিসেম্বর লন্ডনে ছিলাম, আমি লর্ড ক্লাইভের সামনে দাঁড়াইছি, তার বাকিংহাম প্যালেসের সামনে তার একটা মূর্তি আছে। তা আমি লর্ড ক্লাইভকে উদ্দেশ্য করে বলতেছি যে ক্লাইভ, তুমি 250 বছর আগে বাঙালিকে যেভাবে দেখে এসেছিলে আমরা সেভাবেই আছি, তুমি আমাদের জন্য দোয়া করো। হ্যাঁ, এই যে 250 বছর আগে এই যে আমাদের সম্পর্কে জন শোর যেটা লিখেছিলেন আর কি, উনি গভর্নর জেনারেল ছিলেন, এখানে একই জিনিস আছে কিন্তু। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে আপনি বললেন যে আমরা 250 বছর আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি, তেমনই ঈর্ষাপরায়ণ, তেমনই স্বার্থপর, তেমনই পরশ্রী কাতর, যেটা বললেন আপনি তো অনেক দেশে গিয়েছেন, দেখেছেন অনেক জাতিকে দেখেছেন, আপনার অন্য কোনো জাতির মধ্যে এরকম দেখেছেন যে 250 বছর ধরে, 2 শতাব্দী ধরে একই রকম থাকার? না, অ্যাবসলিউটলি নট। আপনি দেখেন ডাচ এবং ডেনিশ, ওই যে নেদারল্যান্ডের লোকজন, ডেনমার্কের লোকজন, এরা 250-300 বছর আগে কি ছিল? জলদস্যু ছিল, ডাকাত ছিল 300-400 বছর আগে। এখন দেখেন তারা কত সিভিলাইজড। এর পেছনের কারণটা কি? আমাদের এই যে পরিবর্তন না হওয়ার যে জেদ, এর পেছনের কারণটা হচ্ছে, শুনেন, আমরা তো নিজেরা কখনো নিজেদের শাসন করি নাই। এই ফর দ্য ফার্স্ট টাইম আমরা 71-এ আমরা নিজেরা নিজেদের শাসন করছি। এর আগে তো আমরা সবসময় বাইরের শক্তি দ্বারা শাসিত হয়েছি। ইভেন পাকিস্তানের যে 24 বছর, সেটা তো বাইরের শক্তি, তাই না? এর আগে ব্রিটিশ, তারপরে নানা রকম বাইরের শক্তি দ্বারা আমরা নিজেরা নিজেদেরকে শাসন করতে পারি নাই। ফলে আমরা হয়েছে কি, একটা সংকর জাতিতে পরিণত হয়েছে। যখন যে জাতি আসছে, হ্যাঁ, শাসন করছে আমাদের, আমরা কিন্তু একটা সংকর জাতি বেসিক্যালি। হ্যাঁ, এই সংকর জাতির তো আপনার নিজস্ব কোনো মানে পজিটিভ কোনো বিকাশ হবে না। আচ্ছা, আমরা আবার কিছু কমেন্ট তাহলে পড়ি। জামিল চৌধুরী লিখেছেন যে আপনার কাছে এবং আপনার আজকের অতিথির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের আজকের এই এপিসোডটা ইতিহাসের একটা দলিল হয়ে থাকবে, আপনাদেরকে ধন্যবাদ। মারুফ আহমেদ লিখেছেন 1971 তো অনেক আগের কথা, 2024-এর ইতিহাসই চোখের সামনে পরিবর্তন করতে দেখছি। এটাও কিন্তু একটা বড় অভিযোগ আমি দেখেছি যে আমরা 71 তো দূরের কথা, এখন 24 বছর গত বছর গেল, এটা নিয়েও কিন্তু নানা ধরনের দাবিদার গজিয়ে গেছে। যে কথা আপনি বললেন যে আমাদের চরিত্রের মধ্যেই এই জিনিসটা আছে, সকালে নিজের বাহাদুরিটা করার একটা। আচ্ছা, আপনি যে বললেন যে এই 24-এ না আমরা কি দেখছি, গত 91 থেকেই ধরি, যখনই এটা তো পালাক্রমে আসছে না, বিএনপি আওয়ামী লীগ, ওয়ান সাকসিডেড অ্যানাদার। তো যখন বিএনপি চলে যাওয়ার পরে আওয়ামী লীগ আসছে, তখন আওয়ামী লীগ বিএনপি আমলের নানা রকম সত্যকে ডিস্টোর্ট করছে, বিকৃত করছে, এই করছে ইত্যাদি। আবার যখন বিএনপি আসে, তখন আবার ইমিডিয়েট পাস গভর্নমেন্টের বিকৃতি করছে। সো এটা আমাদের নেচারের মধ্যে আছে, বুঝছেন? আমরা মানে একটা যে সহনশীল সমাজ গড়ে তুলবো, হ্যাঁ, একটা রেইনবো সোসাইটি গড়ে তুলবো, এইটা আমাদের চরিত্রের মধ্যেই নাই। এবং দেখেন ঈর্ষাপরণটা, আমি একটা উদাহরণ দিই আপনাকে। এই যে ইউনূস সাহেব যে লন্ডনে গেলেন না, তারেক রহমানের সাথে দেখা করলেন, যে না, এনসিপি এবং জামাতের এই ক্ষোভের কারণটা কি? যে উনি একটা দলের প্রেসিডেন্টের কাছে গেলেন, আমাদেরকে কিছু বললেন না,
এই যে ইচ্ছাপরায়ণতা, হ্যাঁ, উনি কেন এককভাবে তারেক রহমানের কাছে যাবেন? আমরা কি তাহলে মানে আমাদের কি কোনো মূল্য নাই? হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, মানে এইটা সব ক্ষেত্রে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা আরো কিছু একটা কমেন্ট করি। যেমন শিকদার তুলি, তিনি লিখেছেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে একমাত্র বিশুদ্ধ আলোচনা শুনলাম, কাউকে ছোট না করে নির্মোহ আলোচনা। তো এই যে উনি যে কথাটা বলেছেন, আমি এই প্রসঙ্গটা আপনার সঙ্গে কথা বলতে চাই যে আসলে মানে ইতিহাসে যার যে অবস্থান, সেই অবস্থানকে স্বীকৃতি দিয়েও কিন্তু আমরা ইতিহাসটা বলতে পারি। তাহলে অন্যকে ছোট করার যে প্রবণতাটা আমরা দেখি, এটা তো আমরা এটাও দেখেছি, এটা কিন্তু টেকসই হয় না। তাহলে কেন করি আমরা এটা? আমি বলি, শুনেন, আপনি তো টেকসই বললেন, আপনি 200 বছর পরের বাংলাদেশ কথা চিন্তা করেন, 200 বছর পরে, তখন কিন্তু এই জিনিসগুলো না, এগুলো কিচ্ছু থাকবে না। থাকবে কি জানেন? ইতিহাসের বাকি জিনিসগুলোর ফুটনোটে চলে যাবে, গবেষকদের টেবিলে চলে যাবে। সাধারণের মাঝে কি থাকবে? সাধারণের মাঝে থাকবে ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু, ঠিক আছে, এবং বড়জোর জিয়াউর রহমান, এই থাকবে। কিন্তু মানে অন্য চরিত্রগুলো, অন্য ইয়েগুলি কিন্তু গবেষকদের টেবিলে চলে যাবে বা ফুটনোটে যাবে, পাদটিকায় যাবে। মেইন স্টোরিতে কিন্তু এটাই থাকবে যে ইয়াহিয়া খান এবং বঙ্গবন্ধু। যেমন আমরা এখন কি বলি, পলাশির যুদ্ধের ওই সময়টা কি বলি, সিরাজউদ্দৌলা, ক্লাইভ আর মির্জাফর, বড়জোর মির্জাফর, আর বাকিগুলো তো ফুটনোট। আসলে হয়তো অনেক একজন খুব গুরুত্বপূর্ণ একজন সৈনিকও ছিল না, সে হয়তো খুব ভালো ভূমিকা রাখছে। ওই যে ফরাসি ওই যে আমাদের সিরাজুল্লাহর পক্ষে ছিল, তার কথা কেউ বলে? মীরমদন ছিল একজন, আরেকজন তো ফরাসি ছিল, হ্যাঁ, নাও ভুলে গেছে, কিন্তু ভুলে গেছে। মোহনলাল টোহনলাল কে বলে এগুলি? খালি বলে কি সিরাজ, ক্লাইভ আর মির্জাফর। দেখেন, 200 বছর পরে চিন্তা করেন, কিচ্ছু থাকবে না, এগুলি কিচ্ছু থাকবে না। থাকবে ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু, আর বাকিগুলো হচ্ছে ফুটনোট। বুঝতে পারছি আমি? একদম একদম একদম। মানে আমরা এগুলো মানে কেন কিন্তু তাহলে আমরা করি ইতিহাস বিকৃত করে, এই যে মানে প্রবল প্রচেষ্টা, ইতিহাসকে রাখা যাবে না। যেমন একজন লোক প্রশ্ন করেছেন এখানে, জব্বার খান, ওনার প্রশ্নটা একটা একজনের অভিব্যক্তি যে শেখ মুজিবের এত অবদান থাকা পরও দেশের নব্য রাজাকারদের 32 নম্বরের প্রতি এত রাগ। এটা আরেকটা মন্তব্য করেছেন জাকির হোসেন, এটা একটু বড় মন্তব্য, তুমি পড়ে শোনাই। 2024 সালের 5 আগস্ট না আসলে বুঝতে পারতাম না কে যে সাংবাদিক আর কে যে পক্ষপাত দুষ্ট সাংঘাতিক। আপনাদের এই নিরপেক্ষ আলোচনা আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা বাড়িয়ে দিল। 5 আগস্টের পর থেকে বুঝতে পারলাম একজন সরকারকে ফ্যাসিস্ট হওয়ার পেছনে সাংঘাতিকদেরও বিশাল ভূমিকা থাকে। যদি আপনাদের মতো সাংবাদিক থাকতো তাহলে এত সহজে কেউ ফ্যাসিস্ট হতো না। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন যেটা আমি করতে চাচ্ছিলাম সেটা হলো, আপনি নিজে কখন এটা আপনার মধ্যে প্রশ্নটা এসেছে কিনা? আমার মধ্যে কিন্তু অনেকদিন ধরে এসেছিল, বলার সাহস পাই নাই, আপনাকে পেয়ে প্রশ্নটা করার সাহস পাচ্ছি। সেটা হলো যে জিয়াউর রহমান সাহেব একটা ভাষণ দিলেন, ভাষণটা ইংরেজিতে কেন দিলেন? এটা ইংরেজিতে হলো কি, আমি বলি, এটা হলো যে আর্মির তো একটা ওরিয়েন্টেশন আছে, আর্মির নিজস্ব একটা ওরিয়েন্টেশন আছে। তো পাকিস্তান আমলে দেখেন, পাকিস্তান আমলে আমার মনে আছে, আমরা স্কুলে যখন থাকতাম, আমরা যে বিভিন্ন ছুটির দরখাস্ত লিখতাম হেডমাস্টার, আমরা কিন্তু ইংরেজিতে লিখতাম। তখন কিন্তু বাংলা লেখার প্রচলন ছিল না, রাইট? ঠিক আছে, বাংলা লেখার প্রচলন কিন্তু স্বাধীনতার পরে হয়েছে, আরব পরে। তখন এই যে অফিসিয়াল কাজ কারবার, ধরেন যে প্রাতিষ্ঠানিক কাজ, সব ইংরেজিতে, যেমন জাজমেন্ট, এই যে আদালতের যে রায়টা, এগুলো সব ইংরেজিতে হইতো। আদালত এখনো ইংরেজিতে হয়। তো এখন ধরেন যে, তো জিয়াউর রহমান তো হি ওয়াজ এ মেজর, অফকোর্স, মানে খুব একটা সফিস্টিকেটেড প্রফেশন তো এটা, তাই না? এবং আপনার আর্মি ওরিয়েন্টেশনে তো ইংরেজিটা, যেহেতু দেখেন এটা একটা ব্যাপার আছে, তখন তো অল পাকিস্তান, আপনাকে ভাবতে হবে, তাকে তো মিশতে হচ্ছে পাঞ্জাবিদের সাথে, পাঞ্জাবি অফিসারদের সাথে তাকে মিশতে হচ্ছে, তাই না? মানে শুধু তো বাঙালি না, তাই না? পাঞ্জাবি, বেলুচি, নানা ধরনের আর্মির সাথে তার মিশতে হয়েছে। তারপর ধরেন যে ওয়েস্ট পাকিস্তানে সে ট্রেনিংয়ে গেছে ইত্যাদি। তো সে তার এই কনভারসেশন যেটা আর কি, মানে এই আপনার পারিবারিক বা তার বন্ধু বান্ধবের বাইরে যে প্রফেশনাল জীবন, সেখানে তো তাকে ইংরেজি ব্যবহার করতে হয়েছে, তাই না? তো ফলে ওইটা আর কি, এবং ইংরেজিতে কমফোর্টেবল ফিল করেন,
হয়তো দেখা যাচ্ছে কেউ কেউ কিন্তু যেমন ধরেন যে বাংলার চাইতে ইংরেজিতে কমফোর্টেবল বেশি ফিল করেন। হ্যাঁ, যেমন আমার ক্ষেত্রে হয় কি, আমি কতগুলি বিষয় বাংলায় বলতেই পারি না, মানে ওইটা ইংরেজিতেই মাথায় চলে আসে। হ্যাঁ, তো সেইভাবে এটা দোষের কিছু না, এটা দোষ না। আমি এমনি যে জানার জন্য, কৌতূহলের জন্য, সেটা হলো ধরুন ওনার এই ভাষণটা আসলে ওনার টার্গেট অডিয়েন্স কারা ছিল, দেশের সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ তো এটার অর্থ অনেকে বুঝবে না, কিন্তু যিনি ইংরেজিতে বলেন তিনিও কিন্তু বাংলাটা বুঝেন। তো আমি সেটাই আমি বলতে চাচ্ছি আর কি, যে ওখানে কেউ কি ছিল না বলার জন্য যে ভাই আপনি তো একবার ভাষণ দিলেন তারপর আবার চেঞ্জ করলেন। আমি বলছি এইটা বাংলায় কেন মানে না, এইটা এইভাবে দেখলে হবে না। এটা হচ্ছে যে উনি যখনই এইটা একজনও যদি শুনে থাকে ইংরেজিটা, এটা তরঙ্গায়িত হবে সারা পূর্ব পাকিস্তানে, এবং সাথে সাথে অনুবাদ হয়ে যাবে সারা বাংলাদেশে, তরঙ্গায়িত হয়ে যাবে, তাই না? তো বিরাট সেন্সিটিভ একটা ব্যাপার, তাই না? ওই সময় হ্যাঁ। তো এখন উনি স্বাধীনতা ঘোষণা করছে ইংরেজিতে, ওখানে বহু লোক শুনছে যারা এটার মানে জানে, তো এক কান দুই কান হয়ে সারা বাংলাদেশ তরঙ্গায়িত হয়ে গেছে। এটা কোনো ব্যাপার না, ওইটা উনি হি ফেল্ট কমফোর্টেবল ইন ইংলিশ। হ্যাঁ, বাংলায় বললে হয়তো ওরা আটকে যেত, কারণ উনি তো ইংরেজি বলতে অভ্যস্ত, তাই না? বাংলায় গেলে হয়তো আটকায় যেতে পারতো, এত মানে সাবলীল ভাবে হয়তো বলতে পারতেন না। আচ্ছা, আরেকটা মন্তব্য পড়ি, এই মন্তব্যটা ভারত থেকে আসছে। লিখেছেন মিস্টার প্রসেনজিৎ দেব। তিনি লিখেছেন, আমি ভারতের ত্রিপুরা রাজ্যের একজন নাগরিক, কিন্তু শ্রদ্ধাভাজন মাসুদ কামাল সাহেবের দুটো চ্যানেলে বিভিন্ন আলোচনায় প্রায় শুনি। কারণ মাসুদ কামাল সাহেবের আলোচনা এবং ওনাকে কেন জানি না আমার ভালো লাগে, এবং মাহবুব কামাল সাহেবের বিশ্লেষণ ও আলোচনা আমি রীতিমতো এনজয় করি। উনি এত সুন্দর যুক্তিযুক্ত কথা বলেন এবং ওনার পাণ্ডিত্য, কথা বলার ভঙ্গি আমাকে প্রবল আকর্ষিত করে। ওনার কথার উপস্থাপনেই প্রমাণিত হয় তিনি একজন সুশিক্ষিত প্রকৃত জ্ঞানী মানুষ। বিশেষ করে মাহবুব কামাল ও অজয় দাশগুপ্ত এই দুদিন আলোচনা মিস করি না, যদিও এই আলোচনাগুলো আমার দেশের বিষয় নয়, কিন্তু ভালো লাগা থেকেই বিনা কারণেই শুনি। আসলে কি বিনা কারণে শুনে না? হ্যাঁ, এটা একটা বিরাট কমপ্লিমেন্ট আমার জন্য। হ্যাঁ, আচ্ছা, কে এম আজিজুল ইসলাম লিখেছেন, কামাল সাহেবকে বলছি, মানে এটা আপনাকে বলছেন, আমি তখন রাওয়ালপিন্ডিতে আর্মি হেডকোয়ার্টারে ছিলাম। 25 তারিখ দিবাগত রাতে বাঙালি সৈনিক যারা ডিউটিতে ছিলেন রাত 3টায় এসে আমাকে বলে গেলেন যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে, মানসিকভাবে প্রস্তুত হও। বলে রাখা ভালো, সেনা সদরের রেডিও সিগন্যাল সেট খুবই শক্তিশালী। এটা কিন্তু আমার মনে হয় যে আরেকটা ইনফরমেশন, এটাও কিন্তু আমার মনে হয় যে অনেকের মাথায়, যেন এই যে কে এম আজিজুল হক যিনি আছেন, উনি হয়তো লাইভ মানে প্রাদপ্রদীপের নিচে নাই, ওনাকে হয়তো কেউ চেনে না, জানে না, কিন্তু ওনার এই যে ইনফরমেশনটা, এটাও কিন্তু ইতিহাসের একটা অংশ আমি মনে করি। এবং ওনার এই ইনফরমেশনটা কিন্তু আপনার যে বয়ানটা, আপনার যে বক্তব্যটা, আপনার যে অভিজ্ঞতা, তার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। না, এখানে দেখেন আমি বলি, একটু বলে নিই আপনাকে। জি প্লিজ। যেমন ধরেন যে আমি কি বলছি, আমি যা যা শুনেছি, যা যা দেখেছি সেটাই বলছি। আমার বাইরে অনেক কিছু থাকতে পারে, তাই না? যেমন ধরেন অনেকে বলে হান্নান সাহেব চিটাগাঙ্গে আরো অনেক, সেগুলো তো আমি শুনি নাই। আমি যেটা শুনেছি আমি সেটাই বলেছি। হ্যাঁ, বাকিরা কি কি ইনফরমেশন জানেন টানেন তারা সেগুলি বলবেন, এবং প্রমাণ সহ বলবেন, আন্দাজে বললে হবে না কিন্তু। যেমন আমার প্রত্যেকটা প্রমাণ আছে, আপনি ওই সময়কার পত্রিকা ঘাটলেই আপনি দেখবেন যে 1 তারিখে খেলা হচ্ছিল কিনা, হ্যাঁ, স্টেডিয়ামে 1 তারিখে খেলা নিয়ে কিন্তু ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে। একজন MS দোহা তিনি লিখেছেন, মাহবুব সাহেবের খেলার বিষয় অতি সত্য কথা বললেন। খেলার বিষয়ে আমার চাকরি জীবনে তখন ওই মুহূর্তে ওই দিনে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত ছিলাম। ধন্যবাদ মাহবুব সাহেব সঠিক বর্ণনা দেওয়ার জন্য। একদম একদম দেখেন, মানে আমার তো স্মৃতিশক্তি ভালো বলবো আমি। আসিফ ইকবাল এবং সরফরাজ নামাজ ব্যাটিং করতেছিলেন, ওটাও আমার মনে আছে। আচ্ছা, ওইটাও আমার মনে আছে। এবং ঠিক একটা সময় ওই যে যারা রেডিও নিয়ে গেছে, হ্যাঁ, তারা শুনতেছে যে রানিং কমিটি বন্ধ, এখন এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তার সবাই কান খাড়া করলাম, খেলা চলতেছে, আমরা কান খাড়া করলাম, কি বলতেছে। যেই না বললো যে কি পার্লামেন্টের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো, ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে আমি যে বললাম, আমরা ঢুকলাম পাকিস্তানি হয়ে স্টেডিয়ামে, বের হলাম বাঙালি হয়ে। ইন্টারেস্টিং কিন্তু, হ্যাঁ, মানে আমরা রিভল্ট করলাম যে কি শেখ মুজিব তাহলে প্রাইম মিনিস্টার হইতে পারবে না পাকিস্তানের? হ্যাঁ, এটা পারবে না হইতে। কি ষড়যন্ত্র চলতেছে? ষড়যন্ত্রটা হলো কি, ভুট্টো
এটা বাগড়ানি ছিল। রাইট। মানে আমরা তো পাইলাম 167টা, জি ভুট্টো এটা 300 আসনের পার্লামেন্ট। জি। পশ্চিম পাকিস্তানে ভুট্টো পাইছিল 131টা, ঠিক আছে? 131টা আর কম। 131 না 80টা 88টা মনে হয় যদি হয় না। না, মানে সব মিলে 131টা। আচ্ছা। আমরা তো 167টা, তাই না? হ্যাঁ 180টা। 100 আমরা 3টা পাইনি। হ্যাঁ 2টা পাইনি, 169 ছিল। নুরুল আমিন এবং ওই পার্বত্য এলাকায় হ্যাঁ, ওই দুইজন 100। না, ওইটা 131 আমার মনে আছে। এটা কি পিপিপি না কি সব মিলে, যাই হোক। তো ভুট্টো বলল যে, মানে কি বলে যে এটা দুই সে একটা বোঝাতে চাইলো যে দুই পাকিস্তানে 2টা প্রধানমন্ত্রী হবে। আচ্ছা বুঝছেন? এবার বললো যে এই কি বলে যে পার্লামেন্টে যারা যাবে কসাইখানা হবে। হ্যাঁ বলছে হ্যাঁ। তো ভুট্টো এরকম থ্রেট করার পরে তো এখান থেকে একটা সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, ভুট্টো এখানকার প্রধানমন্ত্রী হইতে যেতেছে, আবার এদিকে শেখ মুজিব পূর্ব পাকিস্তানের, এটা তো হয়, এটা কনফেডারেশন, তাই না? তো ফলে এখন এই সবটা মিলায় ইয়াহিয়ারও ইচ্ছা ছিল না শেখ মুজিবের কাছে পাওয়ার ট্রান্সফার করা, এই সবটা মিলায় উনি স্থগিত করে দিলেন। তো যখনই স্থগিত করে দিলেন তখন তো আমরা আর তো চলে না, আর চলে না। এখন আমরা আমাদের বাঙালি সত্তা জেগে উঠলো। হ্যাঁ, ওই কয়েক সেকেন্ড, কিন্তু এর আগে একটু বুঝতে হবে, আমরা যে বলি না যে কি বলে যে একটা বহুদিন ধরে আমাদের মধ্যে একটা এরকম না, ছিল একটা স্বাধিকার আন্দোলনের চেতনা ছিল, বাঙালিত্ব ছিল, সবই ছিল। যেমন রবীন্দ্রনাথ উপর যখন নিষেধাজ্ঞা আসলো তখন আমরা খেপে গেলাম। হ্যাঁ, তারপরে ভাষা সবটা মিলে একটা ছিল। কিন্তু পাকিস্তান ভেঙে যাবে এই ধরনের আমরা কখনো ভাবি নাই। আমরা আরো দুই একটা পড়ি, তারপরে আলোচনা শেষ করবো। আমরা মিস্টার খাইরুল কবির লিখেছেন, আমি 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণ এবং জিয়াউর রহমানের 27 মার্চ 2 বার দেওয়া ঘোষণা শুনেছি। জনাব মাহবুব কামাল খুবই নিরপেক্ষভাবে সব তুলে ধরেছেন। যদি বঙ্গবন্ধুকে ছোট করে জিয়াউর রহমানকে বড় করে দেখানো হয় তাতে ওনাদের কিছু আসে যাবে না, বরং জাতি হিসেবে আমরা নিজেদের ছোট হিসেবে উপস্থাপন করছি বা করব। মাহবুব রহমান লিখেছেন, 7 মার্চের ভাষণ বই থেকে বাদ দেওয়া হচ্ছে। এই সরকার কি চায় দেশ ও জাতির বুঝতে বাকি থাকে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেন আপনি আলোচনায় আপনি বারবার বলতেছেন যে 7 মার্চই মোটামুটি কিন্তু শেখ মুজিব উনি বলে দিয়েছেন যে কি হবে। তো 7 মার্চের সেই ভাষণকে আমরা আমাদের বই থেকে বাদ দিয়ে কি আমরা মানে ইতিহাসের জন্য ইতিবাচক কোনো সিদ্ধান্ত নিতে পারলাম? এটা নিয়ে আপনি কি শুনেন, 7 মার্চটা কেন বাদ দেওয়া হয়েছে? ওইটাই তো আসলে স্বাধীনতার প্রথম ঘোষণা আর কি। হ্যাঁ, ঘোষণা তো ফলে এইটা থাকলে সব ক্রেডিট শেখ মুজিবের কাছে চলে যায়, সব ক্রেডিট তো তার কাছে চলে যায়। ফলে তাকে ক্রেডিট দেওয়া যাবে না। ক্রেডিট কি, তাকে তো মুছে ফেলারই চেষ্টা হচ্ছে, ক্রেডিট তো পরের ব্যাপার। হ্যাঁ, ফলে এই দেখেন এই জাতি কিভাবে আগাবে বলেন। হ্যাঁ, আমরা তো যার যতটুকু অবদান সব দিতে চাই। আমরা ভাসানীকে তার সম্মান দিতে চাই, আমরা শেরে বাংলা ফজলুল হককে সম্মান দিতে চাই, আমরা উসমানী, তাজউদ্দিন, সবার যার যার প্রাপ্য তারা পাবে সেটা। হ্যাঁ, অনুপাত হিসেবে পাবে। কিন্তু বঙ্গবন্ধু যে একেবারেই মানে উনি যে মানে শ্রেষ্ঠ নেতা ছিলেন, উনি যে আমাদের মেইন স্থপতি, মেইন আর্কিটেক্ট, এটা তো আমাদের স্বীকার করতে হবে। সেটা স্বীকার করে বাকিটা যাদের যেটা পাওনা আছে সেটা তারা পাবে, তাই না? আর আমি এখন আপনার যে ফেসবুক পেজ, আপনার ফেসবুক পেজও আপনি এটাকে শেয়ার করেছিলেন, সেটাতেও আমি প্রচুর মন্তব্য পেয়েছি। ওখান থেকে আমি গোটা 2-3 মন্তব্য পড়তে চাই। একজন মিস্টার আনোয়ার আলী লিখেছেন, ভাই আপনি বলেছেন বঙ্গবন্ধু জিয়াকে খেতাব দিয়েছিলেন, কিন্তু স্পষ্ট, কিন্তু পরবর্তীতে জিয়ার কীর্তি কি ছিল? রাতারাতি রেডিও বাংলাদেশ থেকে শুরু করে কি না করেছে পাকিস্তানের পক্ষে। তেমনি ওসমানী সাহেব বঙ্গবন্ধু হত্যার আগে বা পরে, হ্যাঁ নিশ্চয়ই তাজউদ্দিন সাহেবের প্রতি কিছুটা অবিচার করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের বড় ধরনের বিচ্যুতি ছিল। আপনাকে ধন্যবাদ। জিয়া এদেশের যে ক্ষতি করে গেছে, এদের যতদিন বেঁচে থাকবে ততদিন এই ক্ষতি কেউ করতে পারবে না। প্রথমটা হলো স্বাধীনতা বিরোধী বীজটি সেই রোপণ করে গেছে। এই বক্তব্যের ব্যাপারে আপনার শুনেন, এই অংশটা আমাদের আলোচনার প্রাসঙ্গিক না, আমরা তো কথা বলছি মুক্তিযুদ্ধ নিয়ে। জিয়ার যে সমস্ত নেগেটিভ কাজ সেগুলো তো হচ্ছে 75-এর পরে, তাই না? তো এইটার সাথে মিলাইলে চলবে না। দেখেন, মানে আমরা টোটালিটিতে আমরা একটা মানুষকে বিচার করতে পারি না, আমরা খণ্ডিত বিচার করি। হ্যাঁ, এটাই হয় কি ডিহিউম্যানাইজেশন হয়ে যায়, এটা বিমানবীয়করণ হয়ে যায়। হ্যাঁ, যেমন ধরেন বঙ্গবন্ধু 10ই জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু একরকম,
৭২। ৭২, রাইট আবার ৭২-এর 10ই জানুয়ারির পর থেকে আর এক রকম। রাইট ওখানে উনি চরম সাকসেসফুল, আর 10ই জানুয়ারির পরে ওনার ব্যর্থতার দিক আছে। রাইট ঠিক আছে, Right. তারপরে তো টোটাল বিচার করতে হবে আপনাকে। জিয়াউর রহমান অ্যাজ এ ফ্রিডম ফাইটার, এইটা এইভাবে একটা ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার, এইভাবে কোনো বিতর্ক নাই। তারপরে উনি প্রেসিডেন্ট হিসেবে কি করছেন না করছেন ওটা আরেকটা বিতর্ক তুলেন, তখন আমরা আলোচনা করবো। Right. এইখানে কেন? মানে মূল কথা হলো, ধরেন আমি এসএসসি পরীক্ষা আমি স্ট্যান্ড করলাম, ধরে যাক, তারপরে আমি কোনোভাবে মাদক আসক্ত হয়ে গেলাম, ইন্টারমিডিয়েট ফেল করলাম, ওইটা কি আপনি বুঝে যাবে? ওই এখন তাই বলে কি এসএসসি স্ট্যান্ড করতে ওটা কি বাদ দিয়ে দেবে? ব্যাপারটা হয়ে যাবে, বলেন দেখি। এটা সাধারণ একটা লজিক, হ্যাঁ না? Right, right. তো ফলে ওইটা কেন মিলাবো আমরা? হ্যাঁ, আচ্ছা, এনায়েতুল্লাহ সাহেব লিখেছেন, শুনলাম একটা জায়গায় ভুলে 27শে মার্চ সন্ধ্যার জায়গায় দুপুরে বলেছেন, আর জিয়ার ঘোষণা পাঠের আগে আরো 7 জন সেই একই কেন্দ্র থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিল, এর উল্লেখ করতে পারতেন। না না, এখানে ব্যাপার হলো আমি যেগুলি শুনি নাই সেগুলো আমি কেন বলতে যাব, তাই না? রাইট আমি যেগুলি দেখেছি শুনেছি সেটাই আমি বলবো। আর ওটা সন্ধ্যায় না, ওটা দুপুরেই। উনি হয়তো সন্ধ্যায় শুনছে, তো রিপিট হয়েছে তো এটা। রাইট উনি হয়তো সন্ধ্যায় শুনছে। আমি নিজে আই রিমেম্বার যে আমরা এটা দুপুর কত 1টা 2টা 2:30 3টা এরকম হইতে পারে, এই সময়টাই আমরা শুনছি। Right. এখন এটা উনি হয়তো সন্ধ্যায় শুনছেন। আর যেগুলি বাকি যেগুলির কথা বললেন ওগুলি তো ভাই আমি শুনি নাই। আমি যেটা শুনিনি সেটা আমি কেন বলবো, তাই না? রাইট। আচ্ছা, আমি শেষ মন্তব্যটা পড়ছি, এটাই আমাদের শেষ মন্তব্য। মিস্টার খায়রুল আলম লিখেছেন, এভাবে সাবলীল, সুন্দর ও সততার সঙ্গে আমাদের স্বাধীনতার বিষয়টি তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনাকে বলছেন। আমি ওই 2টা শব্দ বলবো না, আমি সততাটা নিয়ে একটু বলতে চাই। জি দেখেন, সততা কোনো ক্রেডিট না, সততা হচ্ছে ডিভাইন ভার্চু। এইটা কষ্ট করে কেউ শেখে না, ঠিক আছে? যেমন ধরেন, চোখ থাকলে যেমন দেখা যায়, কান থাকলে শোনা যায়, বিবেক থাকলে সৎ হওয়া যায়। এটা কিন্তু আমরা কষ্ট করে শিখতে হয় না। তো ফলে যেটা কষ্ট করে শিখতে হয় না ওইটা কেন আমার গুণ হবে? এটা তো গুণ হইতে পারে না, তাই না? এখন আমাদের দেশে হয় কি জানেন, সততাকে একটা বিশেষ গুণ হিসেবে দেখা হয়। যেমন ধরেন, আপনি একটা সিএনজিতে উঠলেন, উঠে দেখলেন যে 1 লাখ টাকার একটা বান্ডেল কেউ ফেলে রেখে গেছে। এখন আপনি খুঁজে পেতে ওই লোককে টাকাটা দিয়ে দিলেন, আপনার উপর একটা স্টোরি হবে। এই যে মাসুদ কামালের মতো সৎ, উনি 1 লাখ টাকা পেয়েও যা টাকার মালিককে টাকা ফেরত দিছেন, এটা স্টোরি হবে পত্রিকায়। কিন্তু ওয়েস্টে কিন্তু এটা কোনো নিউজই হবে না, এটা কোনো নিউজ ভ্যালু নাই। কি কারণে জানেন? যে এই টাকাটা যে আপনি ফেরত দিবেন এইটা আপনার দায়িত্ব, এইটা এখানে সততার কোনো ব্যাপার নাই। এবং ওয়েস্টে কি হয় জানেন, এই ধরেন যে মালামাল হারাই গেলে কেউ পাইলে ওইটা একটা নির্দিষ্ট জায়গায় রেখে আসলে আবার যার হারাইছে সে ওই জায়গায় গিয়ে খুঁজে পেতে, ওখানে কিন্তু কোনো গার্ড ফার্ড নেই, কোনো পাহারাদার নাই, রেখে আসলো সব মাল, হারানো মাল, আর যার মাল সে ওখান থেকে তুলে নিয়ে আসলো। এখানে কিন্তু কোনো মানে কি বলে পাহারাদারও নাই। তো সততা হচ্ছে ডিভাইন ভার্চু, এইটা কোনো কষ্টার্জিত কিছু না। হ্যাঁ, তো যেটা আমি কষ্ট করে শিখি নাই ওইটা আমার গুণ হবে কেন? তার মানে সততা বলতে যাচ্ছে, সততা কোনো গুণ নয়, এটা একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। এখানে একটা বলি, তবে যারা সৎ আছেন জি তারা যে এই এত করাপশনের মধ্যে নিজেকে সৎ রাখতে পারছেন, জি এই যে তার চেষ্টাটা, এইটা প্রশংসার যোগ্য। এই যে চারিদিকে করাপ্ট, জি চারিদিকে দুর্নীতি পরায়ণ, সেখানে আপনি দুর্নীতি মুক্ত থাকার চেষ্টা করছেন, সৎ থাকার চেষ্টা করছেন, আপনি চেষ্টা করছেন, এই চেষ্টাটা প্রশংসার যোগ্য। আপনি সৎ, এইটা প্রশংসার যোগ্য না। আচ্ছা, আমি বুঝতে পারছি। জি 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 ইউএস এর প্রভাব অনেক কমেছে, আবার ইউএস জামাতকে আস্থায় রাখে। আমিরে জামাত পুরো যুক্তরাষ্ট্র ঘুরে সবকিছু মোটামুটি ঠিক করে এসেছেন। অতএব এখানে টেনশন কিংবা উদ্বেগের কিছু নেই। বাংলাদেশের ভিতরে ডোমেস্টিক বিভিন্ন বিষয় আমিরে জামাত যেভাবে ডিল করেন, পুরো রাজনীতি ইমপ্রেসড। দর্শক, বাংলাদেশে আপনারা যদি দেখেন, পাবনায় সহ বিভিন্ন জায়গায় বিএনপি সন্ত্রাসীরা জামাতের উপর নৃশংস হামলা করছে, সন্ত্রাসী হামলা করছে, গুলি করছে, আগুন দিয়ে গাড়ি পোড়াচ্ছে, আহত করছে, হত্যার উদ্দেশ্যে হামলা করছে। আমির জামাত এর কঠিন জবাব দিয়েছেন এবং জামাত বসে থাকবে না, জামাতকে থামানো যাবে না, লড়াই করবে, এই ঘোষণা দিয়েছেন। কিন্তু বিষয়টা কিন্তু মাখিয়ে ফেলেননি। এর মানে দুর্বল হয়ে একদম হাউকাউ লাগিয়ে দিয়েছেন তাও না। মিছিলে মিছিলে সারা বাংলাদেশে একটা
উত্তাপ সৃষ্টি করেছেন তাও না। পাবনায় জামাত শিবির জেগে উঠছে। এখন এই ঘটনার পর আমিরে জামাত মাইক হাতে পেয়েছেন, জামাত প্রোগ্রাম করছে, সেখানে আবার ওই পাবনা ঘটনা টানেন নাই। তার মানে একটা ঘটনা ঘটলে মানুষের একটা হিউম্যান নেচার থাকে, তাকে ওই বিষয়টা তাড়া করে, একটা উত্তেজনা থাকে, যেখানেই মাইক পান, যেখানেই সুযোগ পান, ওইটা নিয়ে বলতে থাকে। যেমন আমাদের বিশ্লেষণ যারা শুনেন, আমরা বিভিন্ন বিষয়ে নিউজ অ্যানালাইসিস করি, তবে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটলে এক অ্যানালাইসিসের মধ্যে ওই ঘটনা টেনে ঢুকানোর চেষ্টা করি। এটা অবশ্য আমাদের যে কাজ, এই কাজের সাথে এটাই যায়, কারণ জনগণকে আপডেট রাখা, জনগণের মধ্যে কনসাসনেস, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, জনগণকে জাগিয়ে তোলা, মোটিভেট করা, ইনফ্লুয়েন্স করা, এগুলো আমাদের কাজ। জনগণের মাইন্ডসেট করা। কিন্তু আমিরে জামাত রাজনীতিবিদ, ফিউচার প্রাইম মিনিস্টার। রাতে পাবনায় বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে, সকালে ঘুম থেকে উঠে আমিরে জামাত একটা প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন, সেখানে পাবনার ইস্যু নিয়ে কোনো হাউকাউ নাই। এর মানে সব জায়গায় যদি আপনি ওইটা আনেন, মানে তাহলে তো জনগণ হতাশ হয়ে যাবে, একটা অস্থির পরিস্থিতির একটা আবহ তৈরি হবে, যে বাংলা লাভ নাই, আবার সেই পুরোনো মারামারি, কাটাকাটি, রক্তারক্তি। না, তরুণদেরকে ইনফ্লুয়েন্স করছেন, তাদেরকে মোটিভেট করছেন, শান্তির বার্তা দিচ্ছেন। আমিরে জামাত স্পষ্ট করে বলছেন, ক্ষমতায় এলে বিএনপি সহ সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবে। আপনি চিন্তা করেন যে বিএনপি জামাতের উপর হামলা করলো, হত্যা করলো, হত্যা করার উদ্দেশ্যে, হত্যার মতো প্রায় দু একজন শহীদ হওয়ার কথা, এমন নৃশংস হামলা করেছে এই সন্ত্রাসীরা, এই হাবিব গুন্ডার লোকেরা, মুজিব সানা, মুজিবের পোষ্য গোলাম, হাসিনার গোলাম, বিএনপির টিকিটে রাজনীতি করে এখন। সেই ঘটনার পর আমিরে জামাত তিনি বলছেন যে ক্ষমতা এলে বিএনপি সহ সবাইকে নিয়ে দেশ পরিচালনা করব। বিএনপিকে সাথে নেওয়ার ঘোষণা আমিরে জামাতের। আপনি চিন্তা করছেন, আপনার ওই ঘটনার পর তো এক সপ্তাহ শুধু বিএনপিকে গালি দেওয়ার কথা, বিএনপিকে সন্ত্রাসী, চান্দাবাজ বলার কথা, তারপরে সুসম্পর্কের রাজনীতি, ওটা এক সপ্তাহ পরে হওয়ার কথা। এটা না হিউম্যান নেচার কি বলে, কিন্তু না, হি ইজ আমিরে জামাত, হি ইজ নট আমি আপনি। আমিরে জামাত দৃঢ়তার সাথে ঠান্ডা মাথায় পরিস্থিতি ডিল করছেন। কোথায় থেমে যেতে হবে তিনি জানেন, কোথায় তাকে থামতে হবে কিন্তু অন্য কাউকে চালাতে দিতে হবে তাও জানেন। দেখছেন, এরকম প্রাজ্ঞ দূরদর্শী নেতা আপনি আর পাবেন বাংলাদেশে? আর আমিরে জামাতের বিকল্প যিনি নেতা, যিনি সম্ভাব্য প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট, তিনি তো বাংলাদেশের ভোটারই না। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে প্রধানমন্ত্রী হবেন, এটা বাংলাদেশের জনগণ মানবে? আপনারা চান? এবার জনসেবা যাদের পেশা নেশা, তাদের হাতেই জামাতের পতাকা, এবং তাদেরকেই জনগণ দায়িত্ব দিবে। আমিরে জামাত, জামাত ইসলামের 300 আসনে নিষ্কলুষ ও জনসেবায় নিবেদিত ব্যক্তিদের প্রার্থী করেছেন বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান বলেন, ভাষানটেক এলাকায় একটা প্রোগ্রামে কথা এই মন্তব্য করেন, জামাতের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালায়নি, আমরা নির্যাতিত হয়েছি, জেল বরণ করেছি, জীবন দিয়েছি, কিন্তু দেশ ছেড়ে পালাইনি। সরকারি রাজনীতির পুরনো ফর্মুলা নিয়ে বাংলাদেশে চলবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ বস্তা পচা দুর্গন্ধ। আগামীতে সেনাবাহিনীর প্রধান, এর পরবর্তী সারিতে অনেকেই আছে। মাইনুর রহমান আছে, লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হক আছে, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান আছে, লেফটেন্যান্ট জেনারেল এই কামরুল হাসান যার কথা বলা হচ্ছে তিনি আছে। কিন্তু সিনিয়রিটির হিসাবে, যোগ্যতার হিসাবে এবং অভিজ্ঞতার হিসাবে এই লেফটেন্যান্ট জেনারেল শামীম হককে আগামী সেনাবাহিনীর প্রধান হওয়ার কথা, কিন্তু ওনাকে না বানানোর সম্ভাবনা খুবই বেশি। যদি ডিসেম্বরে ওয়াকারুজ্জামানকে অপসারণ করা হয়, তাহলে সেনাবাহিনীর প্রধান হতে যাচ্ছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। ডিসেম্বরে যদি পরিবর্তন নাও করে, নির্বাচনের পরে, আগামী নির্বাচন যেটা হবে, সেই নির্বাচনের পরে হলো এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আর থাকছে না। 2027 পর্যন্ত, জুনের 5 তারিখ পর্যন্ত ওনার যে মেয়াদটা আছে, ওই মেয়াদ পর্যন্ত তিনি হয়তো ক্যারি করতে পারবে না। কারণ অনেক কিছুতেই এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাথে অনেকের অনেক সমীকরণ মিলছে না। সম্পূর্ণ পাকিস্তানপন্থী সেনাবাহিনীর প্রধান দরকার বাংলাদেশের মধ্যে, যে পাকিস্তান কথা মতো উঠবে এবং বসবে। পাকিস্তান সেটাই চাই। সে কারণে পাকিস্তান এককভাবে তাদের দেশের মধ্যে রাজনীতি মোটামুটি সেটিং করে ফেলেছে ইমরান খানকে জেলের ভিতরে মেরে ফেলার মাধ্যমে। অনেকেই বলছে গুজব, অনেকেই বলছে সত্য। যদি সত্যই ধরে নিই, তাহলে কিন্তু মোটামুটি একতরফা রাজনীতি সেটিং করে ফেলছে পাকিস্তানের মধ্যে। এখন বাংলাদেশের মধ্যে আলাদা দেশ হলো
একটা প্রদেশ হিসেবে সিস্টেমেটিক ভাবে ওরা চিন্তা করে একতরফা রাজনীতি সেটিং করার চেষ্টা করছে। সেনাবাহিনীর প্রধান থাকবে পাকিস্তানপন্থী এবং রাষ্ট্র যে পরিচালনা করবে বাংলাদেশে সেও থাকবে সম্পূর্ণ পাকিস্তানপন্থী, এবং বাংলাদেশের অন্যান্য যে সকল রাজনৈতিক দল থাকবে তারাও পাকিস্তানপন্থী থাকবে। আর যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছে, যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে, তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না, এবং আওয়ামী লীগ দলটাকে বিচার করা হবে বলে, ফেসিস্ট বলে, এগুলো বলে বলে তাদেরকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি এখন আর দিতে চাইবে না। বলবে যে তাদের বিচার শেষ হলে তারা রাজনীতি করার অধিকার পাবে। বিচার করতে করতে এরকম অনেক বছর পার করে দেওয়ার প্ল্যানিং আছে এবং নিষিদ্ধ করে রাখার চেষ্টা করা হবে। পাকিস্তান সিন্ডিকেট যারা আছে বাংলাদেশে, জামাত ইসলামী সহ, তারা তাদের কাজ করে যাবে। কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যে সকল সেনাবাহিনী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তারা কিন্তু ফিরে আসতে হবে বাংলাদেশে। যে কোনো বিনিময়ে, সশস্ত্র যুদ্ধের বিনিময়ে বলেন, আন্দোলনের মাধ্যমে বলেন, আওয়ামী লীগ রাজপথে নামতে হবে, তাদের দাবি আদায় করতে হবে। পাকিস্তান সিন্ডিকেট তাদের কাজ তারা করবে, মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করে তাদের কাজ তারা রাজপথে নেমে আদায় করে নিতে হবে। আমি কারো উপর ভরসা করতে চাই না। ভারত এটা করবে, রাশিয়া ওটা করবে, পাকিস্তান ওটা করবে, ভরসা না করে আমি আমার জনগণের উপর ভরসা করতে চাই। যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে বাংলাদেশ, তাদের উপর ভরসা করতে চাই। তারাই রাজপথে নেমে তাদের অধিকার তারা ফিরিয়ে আনবে। কারণ বাংলাদেশের 50 থেকে 60% মানুষ শুধু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, 80 থেকে 90% মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। 10 থেকে 15% মানুষ হয়তো মুক্তিযুদ্ধ বিরোধী হতে পারে। তাদের কারণে এতগুলো মানুষ কোণঠাসা থাকতে পারে না। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে, জাতীয় পার্টিরও রাজনীতি করার অধিকার আছে, জামাত ইসলামীরও রাজনীতি করার অধিকার আছে, বিএনপিরও রাজনীতি করার অধিকার আছে। জনগণই ডিসাইড করবে নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে, কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় থাকবে না। আওয়ামী লীগকে যদি জনগণ ফেসিস্ট মনে করে, আওয়ামী লীগকে যদি জনগণ মনে করে তারা মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে চলে, তারা মুক্তিযুদ্ধ চেতনা সত্যিকারে বিশ্বাস করে, তারা জনগণ ভোট দিবে না। এমনি আওয়ামী লীগ শুয়ে যাবে, এমনি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে। আমি আপনি ডিসিশন দেওয়ার কে? আওয়ামী লীগ ফেসিস্ট দল, আওয়ামী লীগ বাংলাদেশের গণহত্যাকারী। আপনারও একটা ভোট, একটা রিকশালারও একটা ভোট। তাই একটা রিকশালার ডিসিশনেরও প্রয়োজন আছে। সেই জিনিসটা আমরা যতদিন বুঝতে পারবো না, ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে না। যতই সেনাবাহিনীর প্রধান চেঞ্জ করবে, ব্যর্থতা আমরা 17 মাসে পড়তে যাব, আর কয়েকদিনের মধ্যে সর্বক্ষেত্রে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে এই বর্তমান ইউনূস সরকার, বর্তমান রাজনৈতিক দলগুলো। এই লেজে গোবরে পাকিয়ে ফেলাটাই দেশি বিদেশি আন্তর্জাতিক সূত্রের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে, বিশেষ করে আওয়ামী লীগকে চাই। ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের প্রতি সমর্থন আন্তর্জাতিক মহলের, বিশ্ব সম্প্রদায়ের সমর্থন, অকুণ্ঠ সমর্থন। সর্বশেষ দেখলেন যে বাংলাদেশে কমনওয়েলথ মহাসচিব 4 দিনের একটি সফরে এসেছিলেন। 4 দিনের সফরে এসে এমন কোনো পক্ষ নেই যাদের সঙ্গে তিনি বৈঠক করেননি। ডক্টর ইউনূস থেকে শুরু করে সরকারের বিভিন্ন পক্ষ, নির্বাচন কমিশন এবং প্রায় সকল রাজনৈতিক দল। আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের সাথে কমনওয়েলথ মহাসচিব বৈঠক করেছেন, অনলাইনে এবং অফলাইনে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাইন বহন করে। শুধু কমনওয়েলথ না, জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে শুরু করে প্রভাবশালী বিশ্বের যত দেশ আছে, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা এবং ভারত তো আছেই। ভারত আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতায় করছে। আমি বরাবর একটা কথা বলি যে ভারত আসলে আওয়ামী লীগ করে, ভারতের সরকার, বিরোধী দল এবং ভারতের জনগণ আওয়ামী লীগ করে। সর্বভারত আওয়ামী লীগের সাথে। সেই আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখবেন কিভাবে? সেই আওয়ামী লীগকে দমিয়ে রাখবেন কিভাবে? দমিয়ে রাখা, ঠেকিয়ে রাখা যাচ্ছে না। আমি শুরুতে বলেছি যে আওয়ামী লীগ কি ডিসেম্বরে বিজয় উৎসব করবে? অত্যন্ত পরিতাপের বিষয়, 54 বছর পর গত বছর ডক্টর ইউনূস যখন আসে ক্ষমতায়, গত বছর থেকে ডিসেম্বরকে যেন ম্লান করে দেওয়ার সর্বচেষ্টা বিদ্যমান। গত বছর ডিসেম্বরের যে আয়োজনগুলো থাকে, বিশেষ করে জাতীয় প্যারেড স্কোয়ারে প্যারেড থেকে শুরু করে যে আনুষ্ঠানিকতা থাকে, ইউনূস সরকার এসে গত বছর সেগুলো করেনি। এবছরও সেগুলো করার সিদ্ধান্ত নেই। অর্থাৎ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের যে আবেগ, যে অনুভূতি জেগে ওঠে বা আবেগ যে আমরা লালন করি, সেই আবেগকে ধ্বংস করবার সকল ধরনের প্রচেষ্টা ইউনূস সরকারের মধ্যে আছে। সেই প্রচেষ্টায় ডিসেম্বর নেই করে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন আসছে যে চারিদিকে যে অবস্থা, আন্তর্জাতিক বিশ্ব
দেশীয় বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে, যে আসলে কি হবে, দেশ তো একদম ব্যর্থ হয়ে গেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবার সম্মুখীন। পাকিস্তানি পক্ষ বাংলাদেশকে কোনো কোনো ক্ষেত্রে পূর্ব পাকিস্তান মনে করছে, কোনো কোনো পক্ষ থেকে ইতিমধ্যে পূর্ব পাকিস্তান হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, প্রকাশ্যে না হলেও নেপথ্যে। এই যখন অবস্থা, তখন প্রত্যেকটি পক্ষ, দেশি বিদেশি প্রত্যেকটি পক্ষ, যারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী, যারা বাংলাদেশের ভালো চায়, তারা মনে করছে যে আওয়ামী লীগের ফিরতেই হবে। এই ফিরতেই হবে যখন, তখন নানা সমীকরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে এই যে বাংলাদেশের একজন খেলোয়াড় আছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, কদিন আগে ভারতে গিয়ে বৈঠক করে ভারতের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে আসছেন। প্রেসক্রিপশনগুলো এখনো যদিও বাস্তবায়ন চোখে পড়ছে না, কিন্তু ভেতরে ভেতরে ব্যাপক ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। এই খলিলুর রহমান ভারত সফর করে এসেই কাতারের রাজধানী দোহা সফরে গেছেন। আজকে 28 তারিখ, আমরা যে মুহূর্তে কথা বলছি, 28 তারিখ তার ফেরার কথা। তিনি ফিরবেন। দোহাতে তার যাওয়ার মূল লক্ষ্য মূলত এই অঞ্চলের মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দো প্যাসিফিক অঞ্চলের এই কাতারের দোহা হচ্ছে মার্কিন মূল কেন্দ্র। এই অঞ্চলের নিয়ন্ত্রণের নীতি নির্ধারকদের এখান থেকে নীতি নির্ধারণ হয়। বাংলাদেশ নিয়ে এই যে বাংলাদেশের যে পতন হয়েছে, শুধু আওয়ামী লীগের পতন না, গত 16 মাসে যে বাংলাদেশের পতন হয়েছে, এই পতনের ষড়যন্ত্রের মূল কেন্দ্র হচ্ছে কাতারের